আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আর বাংলাদেশ ক্রিকেট টিমের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। মূলত খেলার কারণেই 10 মিনিট লেট করেছি ইচ্ছে করেই, কারণ সকলে ম্যাক্সিমাম আমরা খেলাধুলা দেখি, যার কারণেই আমি ইচ্ছে করেই লেট করলাম, যাতে করে সকলে খেলা শেষ করে দেন আসতে পারে। ওয়ালাইকুম আসসালাম। আলিম শাহ, রমজান, হাবিবুল্লাহ, আচ্ছা, তৌশিক, রূপক দাস, আচ্ছা, অনেকেই জয়েন করতেছে। যাক, আমি তো ভাবছিলাম যে তোমরা খেলাধুলা দেখে দেন মোবাইল ফোন এগুলো অফ করে রেখে দিবে, ব্যস্ত থাকবে। তো তারপরেও তোমরা আজকে সকলে জয়েন করতেছো, দেখে খুবই ভালো লাগতেছে। তো আসলে আজকে প্রথম ক্লাস থার্ড সেমিস্টারের হবে, একাডেমিক ক্লাস, এবং রুটিনে তাই দিয়েছিলাম আজকে ছোটদের আগে ক্লাস নিব, থার্ড সেমিস্টার, দেন 10:30টায় আছে সপ্তম পর্বের ক্লাস। তো এখন যারা থার্ড সেমিস্টার, সকলে কি থার্ড সেমিস্টারে আছো? আচ্ছা, থার্ড সেমিস্টারে কে কে আছো? জাস্ট একটু সাড়া দাও যে আমরা থার্ড সেমিস্টার। ফাহিয়া, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আচ্ছা, মোটামুটি থার্ড সেমিস্টার আমি অনেককেই দেখতেছি, যেমন রূপক, ফাহিয়া, দেন হচ্ছে মামুন, হ্যাঁ, শৈশব, আলিম, এগুলো সবাই থার্ড সেমিস্টারে। আচ্ছা, অনেকেই থার্ড সেমিস্টারে আছো। যাক, আজকেই প্রথম ক্লাস থার্ড সেমিস্টারদের, এবং আজকে থেকেই একাডেমিক ক্লাস আমরা শুরু করে দেব ইনশাল্লাহ। এবং পর্যায়ক্রমিকভাবে আমরা প্রতিদিন ক্লাস রাখছি, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার, সেভেন সেমিস্টার, ইনশাল্লাহ সকলের সাবজেক্টগুলো খুব সুন্দরভাবে আমি কমপ্লিট করে দেব। শুধু তোমাদের ধৈর্য সহকারে প্রতিদিন ক্লাস করতে হবে, তাহলেই হবে, এই আর কি। আচ্ছা, তাড়াতাড়ি তোমাদের সকল ফ্রেন্ডদেরকে ইনভাইট করো, হ্যাঁ, যাতে করে সকলে জয়েন হতে পারে। কারণ আসলে দেখো যে তোমাদের ফার্স্ট শিফট সেকেন্ড শিফট মিলে 200 জন স্টুডেন্ট, তো 200 জনের মধ্যে তো মিনিমাম 100 জনকে জয়েন থাকা দরকার ছিল। অন্যান্য পলিটেকনিক তো বাদে দিলাম, অনেকে অন্যান্য পলিটেকনিকেও আছে, অথচ মাত্র 20 জন জয়েন করছে আর কি, 20 জন 22 জন করে জয়েন করতেছে। তাহলে বাকি 180 জন হয় জানে না, আর না হলে হয়তো অনেকে জানে কিন্তু জয়েন করেনি। সমস্যা নেই, তারা ধীরে ধীরে জয়েন করবে। এই অবস্থা। তোমাদের কলেজেও ক্লাস হচ্ছে, তোমরা হয়তো কলেজেও ক্লাস করতেছো সুন্দরভাবে। তো দেখা যাক আমরা আসলে এই রাত্রিবেলা রাত জেগে জেগে কতটুকু পড়াশোনা করতে পারি এবং কতটা ভালোভাবে আমরা টপিকগুলো বুঝে শেষ করতে পারি, সেটা আসলে আমরা দেখব। তো কি বলো তোমরা, তোমাদের সময় বেশি, অলরেডি তোমরা 10 মিনিট তোমাদের লস হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যে 10 মিনিট তোমাদের ওভার হয়ে গেছে। খেলাধুলার কারণে সমস্যা নেই, 5-10 মিনিট আবার বেশি করে ক্লাস নিব। তো কি বলো তোমরা, ক্লাস কি শুরু করে দিব? কথা কম বলাই ভালো, কারণ হচ্ছে 1 ঘন্টা ক্লাস, এই 1 ঘন্টা সময়ে যতটুকু পারা যায় পড়ালেখা নিয়েই আসলে আলোচনা করব, কারণ আলাপচারিতা করার মতো সময় আসলে নেই। কারণ আমরা এত কম সময়ের মধ্যে থাকবো, যেখানে আসলে গল্পটা না হয় পড়ালেখার মাঝেই থাকলো, পড়ালেখাটাই না হয় আমাদের গল্প হইল। আচ্ছা, শান্ত আল ইমরান, রাজশাহী পলিটেকনিক, খুবই ভালো লাগলো। শান্ত, তুমি তোমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবে যাতে করে তারাও জয়েন হতে পারে, হ্যাঁ, এবং ক্লাস করতে পারে। আচ্ছা, তো শুরুতে আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, এবং আমি সার্কিট 2 আজকে ক্লাস নেব তোমাদের, এবং সেই সার্কিট 2-র বইটা যদি প্রথমে রিভিউ করি, আসলে এখনও আমার হাতে বইটা নেই, এই মুহূর্তে বইটা নেই, বাট তোমাদের প্রথম অধ্যায় যেটা ছিল সেটা আমি জানি, দেখে রাখছি এতটুকুই। ইনশাল্লাহ হয়তো খুব তাড়াতাড়ি বইটা আমি পাবো,
হ্যাঁ, পেলে হয়তো পুরো বইটা রিভিউ দিতে পারবো। তবে পুরো বইটাতে যেই থাকুক না কেন আমরা সেগুলো সুন্দরভাবে শেষ করতে পারবো। তো আর সবচেয়ে সহজভাবে যদি বলি যে আমাদের সার্কিট 1, হ্যাঁ, সার্কিট 1 যেখান থেকে শেষ হয়েছে সার্কিট 2 মূলত সেখান থেকে শুরু হয়েছে। তো তোমাদের মনে আছে কি না, সার্কিট 1-এ লাস্ট যে অধ্যায়টা, সেই অধ্যায়টা ছিল কিন্তু তোমাদের এসি সিরিজ সার্কিট। হ্যাঁ, এসি সিরিজ সার্কিট ছিল এবং সিরিজ রেজোন্যান্স হয়তো ছিল। ওখান থেকে কিন্তু আমাদের সার্কিট 1টা শেষ হয়েছিল। তাহলে সার্কিট 2 কোথা থেকে শুরু হয়েছে? সিরিজ সার্কিট তোমরা পড়ছো সার্কিট 1-এ। এখন আমরা প্যারালাল সার্কিট করব সার্কিট 2-তে। আর সত্যিকার অর্থে তোমাদের যে বইটা মানে খুবই কম সময়ে শেষ করা সম্ভব, এবং আমি চেষ্টা করব তোমাদের এত সহজভাবে সার্কিট 2 বইটাকে উপস্থাপন করার জন্য, যাতে করে তোমরা খুবই অল্প সময়ে সেটা শেষ করতে পারো এবং রিভিশন একদিনে দিয়ে দিতে পারো। একদিনে যেন রিভিশনটাও শেষ হয়ে যায় এরকম ব্যবস্থা তোমাদের করে দিব। তোমরা শুধু জাস্ট মন দিয়ে ক্লাস করবে এবং আমার ক্লাসগুলো সুন্দর করে নোট করে রাখবে। দেন ক্লাস শেষ হলে তোমরা সেগুলো প্র্যাকটিস করবে। আমি একটু হোমওয়ার্ক বেশি দিব, কারণ লাইভে ক্লাস কম নেওয়া যায়, মানে ম্যাথ প্রবলেম সলভ কম করা যায়। তো এই জন্য আমি কিছু প্রবলেম করাবো, সেই প্রবলেমের সেমএস প্রবলেমগুলো তোমরা বাসায় সমাধান করবে। আচ্ছা, এখানে আবু বকর সিদ্দিক একটা ভালো কথা বলছে যে লাইভে টাইটেলে বিষয়ের নাম লিখলে ভালো হয়। আচ্ছা, টাইটেল বলতে আমার তো রুটিন দেওয়াই আছে, তারপরও আমি বলছি কোন সময় কোন ক্লাস নিব। হ্যাঁ, তবে নেক্সট টাইম আমি সেটা করব। খুব ভালো কথা বলছো, দেখা যাক সেটা করা যায় কিনা। আচ্ছা, তো যাই হোক সেটা পরবর্তীতে করব আমি। ভালো একটা মানে মতামত দিছো। আচ্ছা, মামুন বলছে যে দুঃখের বিষয় সার্কিট 1 ভালো করে পড়া হয়নি। কোনো সমস্যা নেই, সার্কিট 1 ভালো করে না পড়লেও হবে। আমি যেখান থেকে পড়াবো সেখান থেকে ভালোভাবেই বুঝাবো, এবং না বুঝলে প্রশ্ন করতে হবে, দেন আমি সেগুলো খুব সুন্দরভাবে শেষ করব। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। এখানে অনেকেই জয়েন করছে। তো যারা থার্ড সেমিস্টারে আছো তারাই ক্লাসটা করবে, কারণ যারা বড়রা আছে তারা তো অনেক সুন্দরভাবে পারে এগুলো, থাকলে বোরিং লাগবে। তবে আজকে সপ্তম পর্বে ক্লাস আছে TD2। TD2 সপ্তম পর্বে ক্লাস আছে, সেটা হচ্ছে 10:30টায়। তো যারা সপ্তম পর্বে এখন আসো তারা 10:30টায় অ্যাটেন্ড করবে, কারণ 10:30টায় তোমাদের TD2 ক্লাস হবে। তো এখন থার্ড সেমিস্টারের সার্কিট 2 আমি ক্লাস নিব ইনশাল্লাহ। সেইটা কত দূর পড়া যায় দেখা যাক, শুরু করি। আর তোমরা যারা অলরেডি জয়েন করে ফেলছো থার্ড সেমিস্টারের, তারা তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করো, প্লাস হচ্ছে কমেন্টসে লিখলেও তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। হ্যাঁ, তারা ওইভাবেও জয়েন হতে পারবে। এই জন্য তোমাদের পরিচিত যারা ফ্রেন্ড লিস্টে আছে তাদের নামগুলো ওখানে কমেন্টস করবে, দেখবে যে তারা অটোমেটিক তাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, তারা আসতে পারবে। আসলে মূলত কি, আমরা সকলকে সহযোগিতা করব। শুধু যদি এরকম চুপি চুপি করে একা একা ক্লাস করো তাহলে স্বার্থপরতা হয়ে যাবে। হ্যাঁ, আমরা মূলত এখানে শিখতে আসছি, হিংসের জায়গাতে একেবারে জিরো থাকবো। হ্যাঁ, সবাই সকলকে হেল্প করব যাতে করে সকলে উপকৃত হয়। হ্যাঁ, তো সমস্যা নেই। তো আমরা ক্লাস তাহলে শুরু করে দিচ্ছি কথা না বাড়িয়ে। তো ঠিক আছে, চলো তাহলে আমরা হোয়াইট বোর্ডের দিকে যাই। আমার হোয়াইট বোর্ড এখানে আছে। আচ্ছা, হোয়াইট বোর্ড, আচ্ছা তোমাদের ক্লাসরুম। হ্যাঁ, এই হচ্ছে আমার ক্লাসরুমের হোয়াইট বোর্ড। হ্যাঁ, এইটা এখান থেকে আমি খুব সুন্দরভাবে পড়াবো। থ্যাংক ইউ সোহেল, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, আমার জন্য দোয়া করবে তুমি। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি।
আচ্ছা, আলিম শাহ বলছে যে ভালো করে দেখা যাচ্ছে না। ভালো করে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, কারণ আমিও আমার ল্যাপটপে আমি দেখতেছি। হয়তো তোমার নেটের প্রবলেম। হ্যাঁ, একটু নেট কানেকশন ভালো দিলে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, সমস্যা নেই। যাদের নেটের প্রবলেম তাদের একটু নেট ফাস্ট করতে হবে। তো আসো তাহলে আমরা শুরু করে দেই। আচ্ছা, মেজবা বলছে দেখা যাচ্ছে। ওকে, আসলে দেখা যাচ্ছে, কারণ আমিও দেখতে পাচ্ছি। মোটামুটি ক্লিয়ার আছে। তোমরা একটু ভালো নেট ইউজ করবে আর কি। বিশেষ করে ওয়াইফাই হলে খুবই বেস্ট হয়। এছাড়াও 4G নেট হলেও কোনো সমস্যা হয় না। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের সাবজেক্ট সার্কিট 2। তো সার্কিট 2তে আমরা প্রথম যে আমাদের অধ্যায়টা আছে, অধ্যায়টা হচ্ছে আরএলসি প্যারালাল সার্কিটের আরএলসি প্যারালাল সার্কিটের জটিল বীজগাণিতিক প্রয়োগের ধারণা। তো তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, কারণ মাঝে মাঝে কিছু নোট করতে হবে, সেই নোটগুলো সাথে সাথে করতে হবে। এছাড়াও তোমাদের যদি ভিডিও ক্লিপ দেখতে দেখতে নোট করতে যদি সমস্যা হয়, তাহলে তোমরা পরবর্তীতে আমি যখন ইউটিউবে আমি ইউটিউবে যখন দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে সেখান থেকে নোট করতে পারবে। এখন শুধুমাত্র বোঝো, হ্যাঁ, তাহলেই হবে। আর বুঝতে যতটুকু পারো নোট করে নিবে, কারণ আমার কথাগুলো সাথে সাথে তোমরা যদি নোট করতে পারো তাহলে ভালো হয়। আচ্ছা, তো শুরুতেই আমরা এই যে অধ্যায়ের নাম থেকেই মূলত আমরা টোটাল অধ্যায়টাকেই ডিফাইন করতে পারবো। তো আমাদের অধ্যায়টার নাম হচ্ছে যে আরএলসি প্যারালাল সার্কিট। হ্যাঁ, তার মানে আমরা সার্কিট 1-এ যখন আমরা আরএলসি সিরিজ সার্কিট করছি, ওখানে মূলত আমাদের অনেক ধারণা হয়ে গেছে। কারণ আরএলসি সিরিজ সার্কিট করতে যেয়ে কিন্তু আমাদের কি বলবো, জটিল যে বীজগাণিতিক প্রয়োগ সেটা কিন্তু আমরা শিখছিলাম। অর্থাৎ আমাদের ভেক্টর ডায়াগ্রাম শিখছিলাম। আমাদের ইলেকট্রিক্যাল যে রাশিগুলো এসি সার্কিটে, সেগুলো আমাদের সব ভেক্টরালি যোগ বিয়োগ গুণ ভাগ, সব কিছু করতে হয়। অর্থাৎ সাধারণ কোনো বীজগাণিতের যোগফল হয় না, জটিল বীজগাণিতিক, অর্থাৎ যেখানে ভেক্টরের প্রয়োগ থাকে। তো সেটা কিন্তু আমরা ভেক্টরের সাধারণ যোগ, সাধারণ বিয়োগ, এগুলো কিন্তু আমরা দেখছি সার্কিট 1-এ। এবং তারপরে দেখছি ইম্পিডেন্স কি জিনিস, এবং ইম্পিডেন্স সার্কিট আরএলসি সিরিজ ইম্পিডেন্স হতে পারে, আরএল থেকেও ইম্পিডেন্স পাওয়া যেতে পারে। হ্যাঁ, এগুলো হতে পারে। তো যাদের আসলে সার্কিট 1-এ আরএলসি সিরিজ সার্কিট সম্পর্কে ধারণা নেই, সমস্যা নেই, হয়তো অনেকে ভুলে গিয়েছো, তবে ভুলে গেলেও সমস্যা নেই। এখন আমরা এগুলো আলোচনার সাপেক্ষে আমরা সেগুলো মনে করব এবং সাথে সাথে আমরা বুঝতেও পারবো। তো আরএলসি প্যারালাল সার্কিট বুঝতে গেলে আমাদের দুইটা জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে কি, আমাদের ভেক্টর রাশি বুঝতে হবে। ওকে, ইলেকট্রিক্যালের ভেক্টর রাশি বুঝতে হবে। তো মূলত এই ভেক্টর রাশি থেকে আমরা শুরু করব, কারণ এই ভেক্টর রাশি অনেকে আমরা আসলে ভুলে গেছি। সার্কিট 1 থেকে অনেক দিন পড়ছি, এই করোনাকালীন বন্ধের সময়ে পড়ালেখা প্রায় ভুলেই গেছি। তো যার কারণে একটু রিমাইন্ড করার জন্য এগুলো আলোচনা আমি করতেছি। তো ভেক্টর রাশি বলতে কিন্তু আমরা খুব ভালো বুঝি ফিজিক্সে। ভেক্টর রাশি কি? এটি এমন একটি রাশি যার মান থাকবে এবং তার একটা নির্দিষ্ট দিক থাকবে। সেই রাশিকে আমি কি রাশি বলি? ভেক্টর রাশি বলি। কি বললাম?
যে একটা মান থাকবে আর একটা কি থাকবে, দিক থাকবে, এগুলো আমরা জানি, তারপরও রিমাইন্ড করতেছি আর কি। তাহলে ভেক্টর রাশি কোনগুলো, যে রাশির একটা মান থাকবে, একটা কি থাকবে, সাথে সাথে আবার দিকও থাকবে মানটার, হ্যাঁ, সেটা কি রাশি, ভেক্টর রাশি। তো ইলেকট্রিক্যালে ভেক্টর রাশি মূলত 4 প্রকার। 4 প্রকারে আমরা ইলেকট্রিক্যালে ভেক্টর রাশিগুলো প্রয়োগ করি। কি কি, যেগুলো আমরা জানি তারপর আমি লিখতেছি। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, ওকে, রেক্ট্যাঙ্গুলার ফর্ম, হ্যাঁ, বিভিন্ন ফর্ম আছে ভেক্টর রাশির, এগুলো সবগুলোই কিন্তু কি ভেক্টর রাশি, রেক্ট্যাঙ্গুলার ফর্ম। আর একটা আছে কি, পোলার ফর্ম, ওকে, এগুলো আমরা অনেকে জানি, তারপরও রিমাইন্ড করতেছি। ওই যে বললাম করোনাকালীন সময়ে সব ভুলে গেছি গা, প্রশ্ন করলে কিচ্ছু বোঝা যায় না। আমি তো খাতা কেটেছিলাম এইবার তোমাদের, যা লিখছো তোমরা। তাহলে রেক্ট্যাঙ্গুলার ফর্ম, পোলার ফর্ম। আরেকটা কি আছে, ত্রিকোণমিতিক ফর্ম, ত্রিকোণমিতিক ফর্ম, ত্রিকোণমিতিক ফর্ম। আরেকটা কি আছে বলো তো, আরেকটা আছে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম, ওকে, এক্সপোনেনশিয়াল ফর্ম। মূলত আমাদের ইলেকট্রিক্যালে এই যে জটিল রাশি বলতেছি না, যে জটিল বীজগাণিতিক প্রয়োগের ধারণা, এই জটিল বলতে আসলে আমাদের এই যে আমাদের যে রাশিগুলো আমরা যে যোগ বিয়োগ করবো প্যারালাল সার্কিটে বা এসি সার্কিটে, এই এসি সার্কিটের হিসাব কিতাবগুলো সব জটিল, অর্থাৎ এই ভেক্টরালি হয়, ওকে। জটিল বলতে বলতেছি কি, আসলে ভেক্টরালি হয়, এই যে ভেক্টরালি হয়। তো এই ভেক্টরালি জিনিসটা বুঝতে গেলে আমাদের রাশি বুঝতে হবে। তো ভেক্টর রাশি জানি কি, মান আর কি থাকে, দিক থাকে। তো এই মান ও দিকের উপর ভিত্তি করে এই ভেক্টর রাশিকে ইলেকট্রিক্যালি 4 ভাবে প্রকাশ করা যায়। কয় ভাবে, 4 ভাবে। এক হচ্ছে আমাদের কি রেক্ট্যাঙ্গুলার ফর্ম, 2 কি পোলার ফর্ম, 3 কি ত্রিকোণমিতিক ফর্ম, 4 কি এক্সপোনেনশিয়াল ফর্ম। এটা এসি সিরিজ থেকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, আসতোই, হ্যাঁ, একটা 2 মার্কের সংক্ষিপ্ত কোশ্চেন আসতোই, যে কয়ভাবে প্রকাশ করা যায়, 4 ভাগে। কি কি, রেক্ট্যাঙ্গুলার, পোলার, ত্রিকোণমিতিক, এক্সপোনেনশিয়াল। তো আমাদের ম্যাথ করতে গেলে এখান থেকে শুধুমাত্র 2টা ফর্ম খুবই কাজে লাগে, যেটা নিয়ে সাধারণত সব ম্যাথ আমাদের হয়ে যায়। কি কি, এক হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম, 2 হচ্ছে পোলার ফর্ম। তাহলে এই রেক্ট্যাঙ্গুলার ফর্ম এবং এই পোলার ফর্মটা ভালো করে আমরা শিখব, শিখলে আমাদের ম্যাথ করতে গেলে অ্যাটলিস্ট আমাদের প্রবলেম হবে না, ওকে। তাহলে আমরা আসি এই 2টা ফর্মে। তো এই 2টা ফর্ম এখন আমরা শিখব। তো একটু জাস্ট 1 মিনিট, আমার একটু আসতেছি, জাস্ট 1 মিনিট। সরি, আসলে একটু কাজ পড়ে গেছিল, একটা ফোন আসছিল আমার। আচ্ছা, সমস্যা নেই, তাহলে আমরা শুরু করি লেট না করে, অলরেডি অনেক সময় ব্যয় হয়ে গেল আমাদের। তো যেটা বলতেছিলাম, তাহলে আমাদের মূলত এই আমাদের ইলেকট্রিক্যালের এই প্যারালাল সার্কিটের ম্যাথগুলো করতে গেলে মূলত এই 2টা ফর্ম সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে হবে। কি কি, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম, আর একটা কি ফর্ম, পোলার ফর্ম, ওকে। এই 2টা জিনিস একদম ক্লিয়ারলি আমাদের জানতে হবে। তাহলে আসি, এখন আমরা এই 2টা জিনিস ভালো করে জানবো। তো
আমি যেহেতু আমার সিরিজ সার্কিট অলরেডি এগুলো আমরা সার্কিট 1-এ করছি, তো আমি একটু সংক্ষেপে এগুলো আলোচনা করব। তো শুরুতে আসি যে এই যে রেক্ট্যাঙ্গুলার ফর্ম, এই রেক্ট্যাঙ্গুলার ফর্ম কি একটা রাশি? ভেক্টর রাশি। কারণ এই ভেক্টর রাশিকে কি দেওয়া, চারটা ভাবে প্রকাশ করছি আমি, রেক্ট্যাঙ্গুলার ফর্ম, পোলার ফর্ম। তো তার মানে কি এই রেক্ট্যাঙ্গুলার ফর্মে কি দেবে? মান থাকবে, কি থাকবে? দিক থাকবে। পোলার ফর্মে কি থাকবে? একটা মান থাকবে, একটা কি থাকবে? দিক থাকবে। তো এই রেক্ট্যাঙ্গুলার ফর্ম মান আর দিক নিয়ে প্রকাশ করা যায় কিভাবে? মূলত রেক্ট্যাঙ্গুলার ফর্মকে প্রকাশ করা হয় x প্লাস জে অফ ওয়াই। ওকে, এইটা দ্বারা মূলত আসলে আমাদের রেক্ট্যাঙ্গুলার ফর্মকে আসলে প্রকাশ করা হয়। এক্স এবং ওয়াই এর সাথে একটি যে অপারেটর থাকে, যে কি করে? এই দিক নির্দেশ করে। ওকে, তো এখানে প্লাস মাইনাস যে কোনো কিছুই হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। হ্যাঁ, এক্স প্লাস মাইনাস হতে পারে, সমস্যা নেই, মাইনাসও হতে পারে, প্লাসও হতে পারে। তো মূলত আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্ম এইভাবে কি প্রকাশ করি? এক্স প্লাস মাইনাস, এখানে প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। কেন হতে পারে সেটা আমি পরে দেখাচ্ছি। তাহলে এক্স সাধারণত আমরা প্লাস দিই, কিন্তু আসলে এক্স মাইনাস জে ওয়াইও হতে পারে, এক্স প্লাস জে ওয়াইও হতে পারে। সেটা ডিপেন্ড করবে আমি কোন সার্কিটে আমি এটা সাপেক্ষে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, এক্স প্লাস কে জে ওয়াই, এটা সাপেক্ষে কি দেখা যায়? রেক্ট্যাঙ্গুলার ফর্ম প্রকাশ করা যায়। ওকে, আর পোলার ফর্ম প্রকাশ করা যায় কিভাবে? এটাই হলো কথা। পোলার ফর্মে কি দেবে? নিচের মান থাকবে, আর এটা কি থাকবে? একটা থাকবে দিক থাকবে। ওকে, তো দিক থাকবে, মানও থাকবে। তো এই রেক্ট্যাঙ্গুলার অর্থাৎ পোলার ফর্ম, তো পোলার ফর্মের সাধারণত জেডটার মান থাকে এবং তার একটা কি থাকে? অ্যাঙ্গেল থাকে। ওকে, তো এইভাবেই মূলত আসলে প্রকাশ করা হয়। এখানে আমাদের আরেকটা কাজ করা যেত, যে রেক্ট্যাঙ্গুলার ফর্ম যেহেতু আমরা ইলেকট্রিক্যাল ফর্মই দেখাচ্ছি, আচ্ছা সমস্যা নেই, এইভাবে দেখা যাবে। তো এখন আমরা আসি, আচ্ছা আমরা এখানে শুরুতে এই জিনিসটাই দেখাই। হ্যাঁ, এটা সবচেয়ে ভালো হয়, এটাই ভালো হয়, যেহেতু আমরা ইলেকট্রিক্যাল জিনিস দেখাবো, ইলেকট্রিক্যাল দেখাই। জেডটা কি? জেড কিন্তু ইম্পিডেন্স। ওকে, এখানে দিলাম যে আর প্লাস মাইনাস জে এক্স। ওকে, এক্স হচ্ছে রিয়াক্টিভ বাধা, রিয়াক্টিভ বাধা। তো আমি এভাবেই একেবারে দেখালাম, যেহেতু আমাদের সব ইলেকট্রিক্যাল ফর্ম আমরা আসলে প্রকাশ করব। তাহলে আর প্লাস মাইনাস জে এক্স, আর এখানে পোলার ফর্মের প্রকাশের মাধ্যম কি? জেড অ্যাঙ্গেল থিটা। এটা মূলত আসলে প্রকাশের মাধ্যম দেখালাম, যে একটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম কিভাবে প্রকাশ করব, একটি পোলার ফর্ম কিভাবে প্রকাশ করব। এখন আমরা দেখব এদের মধ্যে সম্পর্ক কি, আমি কিভাবে পোলার থেকে রেক্ট্যাঙ্গুলারে যেতে পারি, আবার কিভাবে রেক্ট্যাঙ্গুলার থেকে পোলারে যেতে পারি। স্বাভাবিকভাবেই যেহেতু এরা কি নিজেদের মধ্যে রিলেটেড, কারণ আমরা একটা রাশিকেই বিভিন্নভাবে প্রকাশ করতেছি। কারণ এটা কি রাশি? ভেক্টর রাশি, ইলেকট্রিক্যাল ভেক্টর রাশি, যেটা চারভাবে প্রকাশ করা যায়, রেক্ট্যাঙ্গুলার, পোলার, ত্রিকোণমিতিক, এক্সপোনেনশিয়াল। তার মানে কি একটা রাশিকেই আমি চারভাবে প্রকাশ করতেছি। তাহলে নিশ্চয়ই কি এদের মধ্যে কি আছে? আমি চাইলেই এটা এই করে এটা লিখতে পারবো, বা এটা এই করে এটা লিখতে পারবো। তাহলে কি এমনি এমনি লিখতে পারবো? নিশ্চয়ই একটার সাথে একটা কি থাকবে? সম্পর্ক থাকবে, যে সম্পর্ক অনুযায়ী তারা কি নিজেদের মধ্যে পরিবর্তন হতে পারবে। তো সেই সম্পর্কটাই এখন আমরা আসলে দেখব। ওকে, এদের মধ্যে কি সম্পর্ক এবং কিভাবে একটার সাথে একটা আমি ইন্টারচেঞ্জ করতে পারি, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার থেকে কিভাবে পোলারে যেতে পারি, আবার পোলার থেকে কিভাবে আমি রেক্ট্যাঙ্গুলারে যেতে পারি, সেটাই এখন আমরা এখানে দেখব। তো শুরুতে এটা দেখার জন্য সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে আমাদের এই কোয়াড্রেন্ট। ওকে, এই কোয়াড্রেন্টের সাপেক্ষে মূলত আসলে এগুলো দেখা যায়। তো একেবারে নর্মালি যদি দেখাই, তো প্রথমে যদি আমি দেখাই যে রেক্ট্যাঙ্গুলার ফর্ম। ওকে, রেক্ট্যাঙ্গুলার থেকে আমি যদি পোলার দেখাই, প্রথমে আমি চিন্তা করলাম যে 1 নং থেকে 2 নং, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার থেকে কোথায় যাব? আমি পোলারে যাব। তো এই রেক্ট্যাঙ্গুলার পোলারে যেতে গেলে প্রথমে আমি রেক্ট্যাঙ্গুলার প্রকাশ মাধ্যম কি? আর প্লাস মাইনাস জে এক্স। তো আমি ধরলাম যে আর প্লাস জে এক্স। ওকে, আমি এটা ধরলাম, এটা আমার রেক্ট্যাঙ্গুলারে আছে। এখান থেকে আমি কোথায় যাব? পোলারে যাব। তাহলে পোলারে যাইতে কি লাগবে? আমাকে এই দুইটার মান জানতে হবে। কি কি? জেটের মান জানতে হবে, আর কার মান জানতে হবে? থিটার মান জানতে হবে। তার মানে আমি চাইলেই এই রেক্ট্যাঙ্গুলার ফর্ম থেকে পোলার ফর্মে যেতে পারি,
কিন্তু যাওয়ার জন্য কি নিশ্চয়ই এখান থেকে যেহেতু এই মানটা আমি চেঞ্জ করে এখানে যাব, তাহলে নিশ্চয়ই এই জেড ইকুয়াল এখানে একটা সম্পর্ক থাকবে। সেমভাবে থিটার মান বার করতে গেলে এখান থেকেই বার করতে হবে, কারণ এখান থেকেই তো আমি এখানে যাব। তাহলে এই মানগুলোকে বেস করেই তো আমি এখানে যাব, তাহলে নিশ্চয়ই এই মানগুলো থেকে এখানে যাওয়ার একটা নিশ্চয়ই সূত্র আছে বা ডেরিভেটিভ সিস্টেমে যার সাহায্যে আমি এখান থেকে এখানে যেতে পারবো। কিভাবে যাব আসি তাহলে। তো আমরা যারা ত্রিকোণমিতিতে ভালো বুঝি বা জ্যামিতিতে যারা ভালো বুঝি তারা কিন্তু জানি যে এখানে এই যে আর এবং এক্স, হ্যাঁ, এই যে আমি শুরুতে যেমন দেখাইছিলাম যে এই এক্স প্লাস বা মাইনাস জে ওয়াই, এটা কেমন দেখাইছিলাম, এই জন্যই দেখাইছিলাম। তো মূলত এটা যদি আমি এক্স কোয়াড্রেন্ট ধরি, এটা কি কোয়াড্রেন্ট, ওয়াই কোয়াড্রেন্ট, হ্যাঁ, এদিকে ওয়াই পজিটিভ, এদিকে এক্স হচ্ছে পজিটিভ, এদিকে কিন্তু এক্স মাইনাস, এদিকে কি মাইনাস ওয়াই। ওকে, এটা কিন্তু আমরা জ্যামিতি থেকে শিখছিলাম যে হ্যাঁ কোয়াড্রেন্ট থেকে। তো দেখো যে এইটা কিন্তু বলা হয় ভুজ, এটা হচ্ছে কুটি, অর্থাৎ আমরা এইভাবেও লিখতে পারি এক্স কমা ওয়াই। হ্যাঁ, তাহলে এখানে কি আর কি আছে, এক্স এর জায়গাতে আছে, তাহলে আর ধরলাম এতটুকু পরিমাণ হচ্ছে আমার আর। ওকে, এতটুকু ধরলাম আমি আর, এই জন্য আমি এক্স ওয়াই দিয়ে করলে সবচেয়ে ভালো হয়তো, সমস্যা নেই, আমরা আর এক্স দিয়েই করি, যেহেতু আমরা এই দিক দিয়ে সবসময় করবো ম্যাথ, তো ম্যাথ যে দিক দিয়ে করবো সেটাই আমরা করা ভালো। আর এক্স আমার কোথায় আছে, এক্সকে আমি ধরলাম ওয়াই। ওকে, তাহলে এই এক্স কি দুটাই পজিটিভ, আরও পজিটিভ, এক্সও কি পজিটিভ, তাহলে এই কি উপরের দিকে যাবে। ওকে, এই গেল আমার এক্স। তাহলে এইটা মূলত আমার যে রেক্টেঙ্গুলার ফর্ম আর প্লাস জে এক্স, এইটা কিন্তু আমি কোথায় দিলাম, আমি এখানে জাস্ট শো করলাম, কেননা এটা আমি কি এটা এক্স এর মান ধরছি, এটা কিসের মান ধরছি, ওয়াই, অর্থাৎ ভুজ এবং কুটি। ভুজ থেকে কি এক্স এর মান কি পজিটিভ দিকে, 0 থেকে পজিটিভ দিকে। ওকে, আর এক্স হচ্ছে কি যেহেতু এটাও পজিটিভ মান, এটা কি উপরের দিকে চলে যাবে, তো ধরলাম এতটুকু আর এতটুকু কি এক্স। তো এটা মূলত রেক্টেঙ্গুলার মান দেওয়া আছে। এখন এখানে প্রশ্ন হতে পারে যে এই যে প্লাস জে কেন, মানে এখানে এক্সটা আমি উপরেই কেন দিলাম, নিচে কেন দিলাম না, কারণ হচ্ছে এই যে জে, এখানে জে হচ্ছে একটা অপারেটর। ওকে, এই যে জে, এই জেটা হচ্ছে একটা অপারেটর। এই যে আমি এই অপারেটরটা একটু সম্পর্কে দেখাই, জে হলো মূলত একটা অপারেটর যার কাজ হচ্ছে এই যে আমি এখানে এইটুকু পরিমাণ আর দিলাম, আর এর সাথে এই যে আমার রিঅ্যাক্টিভ বাধাটা, সেটা এই যে কি অবস্থানে থাকবে, কিভাবে থাকবে, সেটাই মূলত এই যে অপারেটর প্রকাশ করে। কেননা যেহেতু প্রত্যেকটা রাশি কি রাশি, একটা ভেক্টর রাশি, যার একটা কি থাকবে, মান থাকবে, একটা কি থাকবে, দিক থাকবে। তো ধরলাম এতটুকু আর এর মান, এর সাথে এক্স কি অবস্থা আছে, এটা আমাকে প্রকাশ করতে গেলে এখানে যদি আমি প্লাস দিছি, মূলত যে অপারেটর দ্বারা এখানে বুঝাইছে যে এই এক্স অক্ষের সাপেক্ষে এই 90 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আছে। 90 ডিগ্রি কত দিকে আছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আছে এই এক্স। সাধারণত রেজিস্টিভ সার্কিটের সাথে পিওর ইন্ডাকটিভ হলে সেটা 90 ডিগ্রি কি হয়, পজিটিভ দিকেই হয়। তো এটাই মূলত আসলে যে অপারেটরের কাজ, হ্যাঁ, এই যে প্লাস যে অপারেটরের কাজ। তো এইটা মূলত আমি এখান থেকে এখানে শুরু করলাম, আর এই ফিগার থেকে মূলত আমি এই জেড অ্যাঙ্গেল থিটার মানটাও বের করব। কিভাবে বের করব আসি তাহলে। তাহলে এটা আমি যদি টেনে দেই, এটা যদি আমি টেনে দেই, হ্যাঁ, তাহলে আমি যেটা পাবো সেটা হলো জেড। এই আমি জেডটার মানটা আমি পাবো, আর এই যে অ্যাঙ্গেল এটাই মূলত আসলে থিটা। ওকে, তাহলে আমার কিন্তু প্রশ্নের উদ্দেশ্য কি ছিল যে রেক্ট্যাঙ্গুলার ফর্ম থেকে পোলার ফর্মে কিভাবে আমি যাব। তাহলে রেক্ট্যাঙ্গুলার ফর্ম এখানে, হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার ফর্ম থেকে পোলার ফর্মে যাওয়ারই একটা উদ্দেশ্য। তাহলে এখন আমার উদ্দেশ্য হচ্ছে কার কার মান বের করা, এই জেটের মান বের করা আর এই থিটার মানটা বের করা। তাহলে এখন জেটের মানটা আমি যে বের করতে চাই, তাহলে কিভাবে বের করব, তাহলে জেড ইকুয়াল, হ্যাঁ, তাহলে এই যে আচ্ছা জেড, আমি জেটের মান যেহেতু বের করব, তো এখন আমাকে কি করতে হবে, এই জেটের মান বের করতে গেলে আমার তো শুধুমাত্র কার মান জানা আছে, আর এর মান জানা আছে আর এক্স এর মান জানা আছে, আর তো জানা নেই, কারণ এই দুটা সাপেক্ষে তো আমার জেটের মানটা বের করতে হবে। তাহলে দেখা তো এটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এটা কি ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, যার ভূমিও জানা আছে লম্বও জানা আছে, আমার অতিভুজ লাগবে। তাহলে সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি সূত্র জানি, আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার, হ্যাঁ, ঝোঁকি স্কোয়ার লম্ব স্কোয়ার। তাহলে এখান থেকে আমি জেডের মান পাবো না, অবশ্যই পাবো। তাহলে জেড ইকুয়াল কি রুট ওভার আর স্কোয়ার যোগ কি এক্স স্কোয়ার। তাহলে আমি জেডের মান পেয়ে গেছি, তার মানে আমার রেক্টেঙ্গুলার থেকে পোলারে যেতে গেলে আমার জেডের মানটা বের করতে চাইলে আমি কি করবো, এইভাবে লিখতে পারবো, জেড ইকুয়াল রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, এটা গেল আমার জেডের মান বের করা। এবারে আসি থিটার মান।
হ্যাঁ, থিটার মানটা কিভাবে বের করব? আচ্ছা, থিটার মানটা বের করার বুদ্ধি হচ্ছে, দেখো একটু লক্ষ্য করো, আমার এই যে থিটা, আমার অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের মানটা আমার লাগবে, কিন্তু দেওয়া থাকবে কি শুধু আর এর মান আর এক্স এর মান। তাহলে আর এর মান আর এক্স এর মান যদি দেওয়া থাকে, তাহলে আর কি ভূমি, এক্স কি লম্ব, তো লম্ব এবং ভূমি এই দুটো সম্পর্ক থেকে আমরা কার মান বের করব? এই থিটার মানটা বের করব। তাহলে লম্ব আর ভূমির সাথে কার সম্পর্ক? ট্যানের সম্পর্ক। তাহলে ট্যান থিটা ইকুয়াল আমি কি লিখবো? ট্যান থিটা ইকুয়াল লিখবো লম্ব কি, লম্ব এক্স আর ভূমি কি আর। তাহলে এখান থেকে আমি বের করতে পারবো থিটার মান, অর্থাৎ থিটা ইকুয়াল ট্যান ইনভার্স এক্স বাই আর। তাহলে এই তো এখান থেকে আমি ইজিলি থিটার মান পেয়ে গেলাম, যেটা হবে এই মান। তাহলে এই যে এটা হলো রেক্টেঙ্গুলার থেকে পোলারে যাওয়ার নিয়ম। তাহলে আমার রেক্টেঙ্গুলার যদি কোনো মান দেওয়া থাকে, তাহলে সেটাকে পোলারে কনভার্ট করতে গেলে আমার কি করতে হবে? এখানে জেডের মানটা বাইর করতে যদি আমি চাই, তাহলে জেড স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। কেন হইলো সেটা এই যে আমার সমকোণী ত্রিভুজ, এখান থেকে আমি ইজিলি বুঝতে পারতেছি যে অর্থাৎ ফাইনালি জেড ইকুয়াল কি রুট ওভার আর স্কোয়ার যোগ এক্স স্কোয়ার। তাহলে আমি জেডের মানটা কি পেয়ে গেলাম। এখন শুধু বাকি থাকলো কে থিটা। এই থিটা আমাকে বের করতে হলে কি করতে হবে? যেহেতু আমার রেক্টেঙ্গুলার ফর্ম থেকে পোলার ফর্ম বের করতে হবে, তাহলে রেক্টেঙ্গুলার শুধু আর এর মান দেওয়া আছে আর এক্স এর মান দেওয়া আছে। তাহলে আর আর এক্স, আর কি ভূমি, এক্স কি এখানে লম্ব। তাহলে লম্ব আর ভূমি কার সাথে সম্পর্ক? ট্যানের সাথে সম্পর্ক। যদি আমার থিটা লাগবে, তাহলে ট্যান থিটা ইকুয়াল কি এক্স বাই আর, অর্থাৎ থিটা ইকুয়াল ট্যান ইনভার্স এক্স বাই আর। তাহলে আমি কি জেড এর মানও পেয়ে গেলাম, থিটার মান পেয়ে গেলাম। কার সাপেক্ষে পেলাম? কার মান দ্বারা পেলাম? রেক্টেঙ্গুলার মান দ্বারা পেলাম। এই জন্য আমি লিখতেছি কি রেক্টেঙ্গুলার থেকে পোলারে যাওয়ার। মূলত এগুলো আসলে বেসিক, অনেক সময় আমাদের অতি সংক্ষিপ্ততে আসে বা সংক্ষিপ্ততে আসে যে রেক্টেঙ্গুলার এবং পোলারের মধ্যে সম্পর্ক দেখাও, অথবা ছোট্ট ম্যাথ আসে, রেক্টেঙ্গুলার ফর্মের মান দেওয়া আছে, পোলার ফর্মের মান বের করো, তখন আসলে এইভাবে দেখাতে হবে। কিন্তু আসলে এগুলো আমি শুধু ওই যে ভিতরে যে বিষয়টা সেটা তোমাদের শিখালাম, কিন্তু আসলে এগুলো আমরা যখন ম্যাথ করব তখন আসলে এগুলো কিছুই লাগবে না। এগুলো আমরা ক্যালকুলেটরের সাহায্যে এগুলো কিছুই লিখতে হবে না, ক্যালকুলেটরে ডাইরেক্ট রেক্টেঙ্গুলার থেকে পোলারে যাওয়া যায়। আমি তোমাদের শিখাবো, এগুলো মূলত বেসিক স্ট্রং করার জন্য আমি শিখালাম। আচ্ছা, এতটুকু বোঝা গিয়েছে কিনা একটু তোমরা একটু জানাও তো, এতটুকু বুঝতে পারছো কিনা? এতটুকু বুঝতে পারছো কিনা তোমরা একটু জানাও। এতটুকু তোমরা বুঝতে পারছো? যতটুকু বুঝালাম যে কেন রেক্টেঙ্গুলার থেকে পোলার যাইতে হয় বা কেন আমরা যাচ্ছি, কি জন্য, কিভাবে বের করতেছি, তোমরা এতটুকু বুঝতে পারছো? সকলে তাড়াতাড়ি। যাক, নুরুন নবী, জাকিয়া ফরজ, আনোয়ার হোসেন, শৈশব, রূপক দাস সকলে বুঝতে পারছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ যে তোমরা বুঝতে পারছো। আচ্ছা, যেহেতু বুঝতে পারছো লেট করার লাভ নাই, এগুলো আমরা এই যে সিরিজ সার্কিটও শিখছি। তাহলে আমরা দেখলাম কিভাবে রেক্টেঙ্গুলার থেকে পোলারে যাওয়া যায়। এখন আমরা দেখবো এরকমও তো হতে পারে যে এটা একটু মিশাই দেয়, যেহেতু তোমরা বুঝতে পারছো অলরেডি। হ্যাঁ, তাহলে এখন আমরা দেখব কিভাবে পোলার থেকে রেক্টেঙ্গুলারে যাওয়া যায়। এখন আমরা শিখবো যে পোলার থেকে, ওকে, পোলার থেকে কিভাবে এবার রেক্টেঙ্গুলারে যাব। পোলার থেকে আমরা কোথায় যাব? রেক্টেঙ্গুলারে যাব। ওকে, পোলার থেকে আমরা রেক্টেঙ্গুলারে যাব। এটা আবার কিভাবে যাব? এইবার তাহলে নিয়ম কি? এবার এরকম হবে, এইবার যে আমার এর মান দেওয়া থাকবে, হ্যাঁ, এই জাস্ট শুধু আমার এই জেটের মান দেওয়া থাকবে আর কের মান দেওয়া থাকবে, অ্যাঙ্গেলের মান দেওয়া থাকবে। তাহলে আমাকে কি বের করতে হবে? আমাকে এই যে এক্স এর মান, এক্স থাকে কোথায়? এখানে এক্স তো না, আমরা আর আর এক্স দ্বারা প্রকাশ করতেছি। আর থাকে এখানে, এক্স থাকে কোথায়? এখানে। তাহলে এই দুটা মান আমাকে বের করতে হবে। তাহলে দেওয়া থাকবে কি? দেওয়া থাকবে জেড অ্যাঙ্গেল থিটা। এখান থেকে বের করতে হবে কি? এখান থেকে বের করতে হবে আর প্লাস জে এক্স। তাহলে আমাকে এখান থেকে এই মানগুলো, অর্থাৎ আমার এবার জেড আর থিটা দেওয়া থাকবে, এই দুইটা মানের সাপেক্ষে আমার আর এর মান বের করতে হবে। কার মান বের করতে হবে? এক্স এর মানটা বের করতে হবে। এখন তাহলে আমরা বের করি। তাহলে কিভাবে বের করব? আসি। তাহলে আমার জানা আছে শুধু এই অতিভুজ আর কি কোণ, অ্যাঙ্গেল জানা আছে। তাহলে শুরুতেই আমি যদি আর বের করতে চাই, তাহলে এটা তো দেওয়া থাকবে না, আমার তো এটাতে বের করতে হবে। তাহলে এটা বের করতে চাইলে আমার মান কি দেওয়া আছে? অতিভুজ, অ্যাঙ্গেল আর। তাহলে দেখো তো, এটা কি ভূমি, এটা কি অতিভুজ। আচ্ছা, ভূমির সাথে অতিভুজের কার সম্পর্ক বলো তো ট্রিগোনোমেট্রি ফাংশনে?
কসের সম্পর্ক। কারণ আমরা কি জানি, আমরা জানি কস থিটা ইকুয়াল কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কি আর, অতিভুজ কি জেড। ওকে, তাহলে এখান থেকে আমি আর এর মান পাবো না, অবশ্যই আর এর মান পাবো। আর এর মান তাহলে কি হবে, আর আর গুণ হবে, তাহলে জেড কস থিটা। তাহলে কি আমি আর এর মানটা পেয়ে গেছি। এখন শুধু কার মান লাগবে, এবার লাগবে এক্স এর মান। তো এক্স এর মানটা আমি যদি বের করতে চাইলাম তাহলে কি করতে হবে, এবার আমার এক্স কি লম্ব, এটা কি অতিভুজ। তাহলে এই লম্বর সাথে অতিভুজের কার সম্পর্ক, সাইনের সম্পর্ক। তাহলে এখন আমরা কি করব, তাহলে সাইন থিটা ইকুয়াল, তাহলে কি সাইন থিটা কি লেখা যায়, লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে এক্স এর মান পাবো না, অবশ্যই পাবো। তাহলে এক্স ইকুয়াল তাহলে কি হবে, জেড সাইন থিটা। এই তো, তাহলে আমার কি এক্স এর মানটা বের হয়ে গেল। তাহলে এই আমার পোলারের মান যদি কখনো দেয়া থাকে তাহলে আমি কি করবো, এই রেক্টেঙ্গুলার মানটা আমি পেয়ে যাব। তাহলে এইভাবেই মূলত কি বলবো যে থিওরিটিক্যালি কিভাবে আমি পোলার থেকে রেক্টেঙ্গুলার যাব তার কিন্তু এগুলো নিয়ম। তো এখান থেকে কিন্তু সংক্ষিপ্ত কোশ্চেন কমন পাওয়া যায় যে পোলার এবং রেক্টেঙ্গুলারের মধ্যে সম্পর্ক দেখো। তাহলে তোমার কি করবা, এই যে এটা একবার দেখাবা যে এটা রেক্টেঙ্গুলার থেকে পোলার, আর এটা একবার দেখাবা যে পোলার থেকে রেক্টেঙ্গুলার। জাস্ট এতটুকু করলে আমার এইখানকার কাহিনী শেষ। তো এই যে এত কষ্ট করে এগুলো শিখলাম কেন, এগুলো শিখলাম এই জন্য আমি মিশাই দিলাম, কারণ এখানে আসলে এগুলো আমরা অলরেডি বুঝছি, এগুলো আমরা ভালো পারি। হ্যাঁ, এগুলো বুঝলাম কি জন্য, এই দেখো আমাদের বেসিক জিনিসগুলো কি। যদি তোমাদের হুট করে সংক্ষিপ্ত কোশ্চেন আসে এরকম, হ্যাঁ সে কোশ্চেন আসলে এরকম যে 5 প্লাস জে অফ 8, যদি এটাকে বলে যে এখান থেকে পোলারের মানটা বের করো, অর্থাৎ জেড অ্যাঙ্গেল থিটা, এটার মানটা বের করো, এটাই কোশ্চেন, সংক্ষিপ্ত কোশ্চেন যে রেক্টেঙ্গুলার মান দেওয়া আছে, পোলারের মানটা বের করো। তখন তোমরা কি করবে, তখন মূলত এটা আসলে ক্যালকুলেটারে করা যায়, কিন্তু এগুলো আসলে তোমাদের পরীক্ষাতেও আসবে না, তবে বলাও যায় না, আসতেও পারে। আসলে সার্কিট 1-এর আসলে এগুলো কাহিনী। এদিকে আমি যাব না, তাহলে আমি শিখাইছি না, এখন তোমার সূত্র ফেলাই দিবা হয়ে যাবে। কারণ এখানে তারপরে করে দেয়, যেহেতু লিখেই ফেলেছি করে দেই। তাহলে এখানে জেডের মান কি, জেডের মান বের করতে কি লাগবে, হ্যাঁ আর স্কোয়ার যোগ কি এক্স স্কোয়ার। তাহলে এখানে আর এর মান কোনটা, এই যে আর এর মান কি 5 মনে আছে, এটা আর প্লাস জে এক্স। তাহলে আর এর মান হচ্ছে 5 এর উপর স্কোয়ার, আর এক্স কি 8 এর উপর স্কোয়ার। এখানে যা আসবে তা কি জেডের মান। আর এই যে থিটা, থিটার মান বের করতে কি লাগবে, থিটা ইকুয়াল লাগবে যে ট্যান ইনভার্স কি মনে আছে এক্স বাই আর। তাহলে ট্যান ইনভার্স এক্স এর মান কি, এক্স এর মান হচ্ছে 8 আর আর এর মান কত 5, এখানে যা মান আসবে তাই। তাহলে ফাইনালি উত্তর লিখে দিব কি, উত্তর লিখে দিব জেড অ্যাঙ্গেল থিটা, এই যে যে মান আসবে আর যে অ্যাঙ্গেল আসবে। ওকে, আমরা ক্যালকুলেশন করলাম না। তো এটা গেল একেবারে বেসিক। এই রেক্টেঙ্গুলার দেওয়া থাকে পোলার, আবার সেম ভাবে পোলারের যদি মান দেওয়া থাকে তাহলে তোমার রেক্টেঙ্গুলার বের করতে হবে। এগুলো তোমরা, আমি আশা করি তোমরা এখন পারবে এবং খুবই সহজ। এগুলো আসলে আমাদের এই সার্কিট 2-তে অতটা মানে দরকার নেই, তবে আমাদের ওই যে বললাম করোনাকালীন সময়ে তো পড়ালেখা ভুলে গেছি, তো এই জন্য আগের পড়াগুলো একটু আমি আসলে রিপিট করলাম যে কিভাবে আমরা রেক্টেঙ্গুলার থেকে পোলার এবং পোলার থেকে রেক্টেঙ্গুলার যাই, কেন এটা রেক্টেঙ্গুলার কেন এটা পোলার, এই প্রশ্নগুলো যদি না আসে এটাই আসলে মূল কারণ। এখন আমরা আসব মূল কথায়, আমাদের মূল অধ্যায়ে। যেহেতু আমাদের অধ্যায়টা হচ্ছে আরএলসি প্যারালাল সার্কিট, তাহলে আমরা আরএলসি প্যারালাল সার্কিটে যাব এবং ডিরেক্টলি যাওয়ার আগে আমি ছোট্ট একটু আলোচনা করব। সেটা হচ্ছে আমরা এখন যেগুলো করতেছি সব এসি সার্কিট। এখন আমরা যেগুলো করতেছি সেটা কি সার্কিট, এসি সার্কিট। হ্যাঁ, তো এসি সার্কিটে কেন বলতেছি, কেননা হচ্ছে আমরা যখন বেসিক ইলেকট্রিসিটি পড়ছিলাম তখন কিন্তু বেসিক ইলেকট্রিসিটি বলো বা সার্কিট 1 বলো, সেখানে কিন্তু আমরা ওই ডিসি সার্কিট নিয়ে আলোচনা করছিলাম, যেখানে বাধা শুধু ছিল রেজিস্ট্যান্স। তো আমাদের মনে রাখবে ডিসি সার্কিটে বাধা শুধু এক ধরনের বাধা থাকে। কি ধরনের বাধা, শুধুমাত্র বাধা থাকে রেজিস্ট্যান্স। এভাবে লিখি যে ডিসি সার্কিটে বাধা থাকে শুধু রেজিস্ট্যান্স জনিত। এটা কিসের সম্পর্ক, এটাকে কি বলে, রেজিস্ট্যান্স, আমরা সব ভালো করে জানি। তাহলে ডিসি সার্কিটে বাধা শুধু থাকে রেজিস্ট্যান্স, বাট এসি সার্কিটে বাধা থাকে 3 ধরনের। কি ধরনের, 3 ধরনের। 1 রেজিস্ট্যান্স, 2 কি ইন্ডাকট্যান্স, 3 কি ক্যাপাসিট্যান্স। এই 3 ধরনের বাধা আমাদের এসি সার্কিটে থাকে। তাহলে এই 3টা রেজিস্ট্যান্সের কাজও বাধা দেওয়া, ইন্ডাকট্যান্সের কাজও বাধা দেওয়া, ক্যাপাসিট্যান্সের কাজও বাধা দেওয়া। এখন ডিসি সার্কিটে কেন ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স বাধা দেয় না, সেগুলো আসলে অন্য আলোচনা, ওগুলো পরে কোনো এক সময় এক্সট্রা ক্লাস আমি করাবো।
তাহলে আপাতত শুধু এতটুকু জেনে রাখি, ডিসি সার্কিটে বাধা ছিল শুধু রেজিস্টিভ বাধা, বাট এসি সার্কিটে বাধা 3 ধরনের। কি ধরনের? 3 ধরনের। কি? রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স। ওকে, তো এই 3 ধরনের বাধাই মূলত আমরা এসি সার্কিটে পাই। এই পড়াগুলো কিন্তু সার্কিট 1-এর। আমি সার্কিট 2-তে কেন পড়াচ্ছি বারবার করে বলতেছি, পড়ালেখা ভুলে যাই, এই জন্য আমি জাস্ট রিপিট করতেছি আগের পড়াগুলো। এখন আসি যে এই যে রেজিস্ট্যান্স, এর কাজও তো বাধা দেওয়া, ইন্ডাকট্যান্সের কাজও বাধা দেওয়া, ক্যাপাসিট্যান্সের কাজও বাধা দেওয়া। তাহলে ঘটনাটা আসলে কি ঘটবে? ঘটনাটা যদি ঘটে কীরকম সেটা এখন আমরা একটু দেখি। তো ধরো একটি সার্কিট এরকম হলো, হ্যাঁ, শুধু ধরলাম, একবারে দেখাই না, একটু ভেঙে দেখলে সুবিধা হবে। আরএল সার্কিট, আরএল সার্কিট, আরএল সার্কিট বলতে কি বোঝাচ্ছে? যে একটা সার্কিটে আরও থাকলো, এলও থাকলো। ওকে, তো এখানে আমি সরবরাহ দিলাম এসি সরবরাহ, তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে এল। ওকে, রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, এটা আমার সরবরাহকৃত ভোল্টেজ ভি, আর এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, আর এখানে সরবরাহকৃত কারেন্ট আই থাকবে। এটা একেবারে আমরা সিরিজ সার্কিটে, প্যারালাল সার্কিটে যাব। তাহলে এখন আসি আমি আরএল সার্কিট। ওকে, এই আরএল সার্কিটে যে জিনিসটা আমি তোমাদের এখন বুঝাবো সেটা হচ্ছে যে এই যে রেজিস্ট্যান্স, এখানে একটু দেখাই তোমাদের। রেজিস্ট্যান্স এর একক কি বলতো? এর একক হচ্ছে ওহম। এর একক কি? ওহম, যাকে প্রকাশ করা হয় এরকম দ্বারা। তাহলে রেজিস্ট্যান্সের একক কি? ওহম। বাট এই যে ইন্ডাক্টর আছে না এল, এর একক কি? এর একক হচ্ছে হেনরি। এখানে কিন্তু কাহিনী আছে, হেনরি, যেটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। তো সমস্যা কোথায় সেটা এখন বলি। এই রেজিস্ট্যান্স এর কাজ হচ্ছে কারেন্টের প্রবাহকে বাধা দেওয়া, ইন্ডাকট্যান্স এর কাজও হচ্ছে কারেন্টের প্রবাহকে বাধা দেওয়া। তাহলে দুইজনই বাধা দেয়। তাহলে এই সার্কিটটা যদি সিমিলারলি আমি এইভাবে দেখাই তোমাদের, এরকম করে, তখন কিন্তু টুক করে অ্যান্সার তোমরা দিয়ে দিবে। কীরকম? এরকম যদি দেখাই, তোমাদের যদি বলি যে R1 যোগ R1 R2, ধরলাম এটা 10 ওহম, এটাও দিলাম 10 ওহম। তোমাদের যদি বলি যে এখানে টোটাল বাধা কত, তখন তোমরা সুন্দর করে বলো স্যার এটা সহজ, যে এটা সিরিজ সার্কিট, এই 10 আর 10 যোগ করতে হবে সিরিজে। আমরা টুক করে অ্যান্সার বলে দিতাম যে 10 আর 10 20, এটাই অ্যান্সার। কিন্তু এখানে যদি আমি বলি যে এ আর এর মান 10, এই ইন্ডাক্টরের মান দিলাম আমি ধরো 0.02 হেনরি। এখন তোমাদের যদি আমি বলি যে এখানে টোটাল বাধা কত, এখানে টোটাল বাধা কত, হ্যাঁ, ধরলাম এই আরটি দিলাম, আরটি তো দেওয়া যাবে না, টোটাল বাধা দিলাম। এটা একটু বাংলা ভাষায় লিখি যে এখানে টোটাল বাধা কত। তাহলে কি তোমরা এই কাজ করবা? এটা হচ্ছে সিরিজ সার্কিট, তাহলে আর প্লাস এল অর্থাৎ 10 প্লাস 0.02 এরকম করবা? না, গচ্চা হবে না। কারণ এখানে এসি সার্কিটে শুরুতে অধ্যায়ে লেখা আছে আরএসি প্যারালাল সার্কিটে জটিল বীজগাণিতিক প্রয়োগ, মানে আমাদের এসি সার্কিটে সহজ কোনো বীজগাণিতিক সমাধান হবে না, অর্থাৎ সাধারণ যোগ বিয়োগ হবে না। এখানে যা যোগ বিয়োগ হবে সব ভেক্টরালি হবে, মানে জটিল রাশি হবে, যেটা আমরা একটু আগেই শিখেছি, রেক্টেঙ্গুলার ফর্মে, পোলার ফর্মে যোগ বিয়োগ হবে। ওকে, এখন এখানে আরেকটা সমস্যা আছে, বুঝলাম এখানে সিরিজে এই সাধারণ যোগ হবে না, হ্যাঁ, তাহলে কি আমি এটা করবো কিভাবে? এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা? একটা জিনিস তোমার মনে রাখবে যে এমকিউএসে মিটারের সাথে কখনো সেন্টিমিটার যোগ হয়? লক্ষ্য রাখো তো, তোমার একটু মনে করো তো, যে একটা মান দেওয়া আছে 10 মিটার, আর একটা দেওয়া আছে ধরো 5 সেন্টিমিটার, তাহলে তুমি কি এখানে এই কাজ করবা 10 প্লাস 5 ইকুয়াল 15 মিটার? কখনোই না। কারণ মিটার একটা পদ্ধতি, সেন্টিমিটার আরেকটা পদ্ধতি। মিটার সাথে সেন্টিমিটার যোগ এভাবে ডিরেক্টলি হবে না, হয় মিটারকে সেন্টিমিটার বানাতে হবে অথবা সেন্টিমিটারকে মিটার বানাতে হবে, তারপর কিন্তু আমি যোগ বিয়োগ করতে পারবো। ওকে, তাহলে এই কথাটা আমি কেন বললাম জানো? এই জন্য বললাম যে এই যে রেজিস্ট্যান্স এর একক কি? এর একক হচ্ছে ওহম, আর এই ইন্ডাকট্যান্স এর একক কি? হেনরি। তাহলে কি এই ওহমের সাথে কি কখনো এই হেনরি যোগ হতে পারে? না, কারণ ওহম আলাদা জিনিস, হেনরি আলাদা জিনিস। তাহলে হয় আমার কি করতে হবে, এই এককটা এক করতে হবে। তো আমরা সাধারণত যেটা করি এসি সার্কিটে সব কিছু ওহমিক ভ্যালুতে নিয়ে যাই, কারণ সকল বাধার একক কিন্তু আসলে ওহম। ওকে, তা এখন এখানে তাহলে আমার এখন বুদ্ধি কি? তাহলে আমি যে যুগটা ভেক্টরালি যুগটা, আমরা তো এতটুকু বুঝতেছি এটা সিরিজ সার্কিট। এটা কি সার্কিট?
সিরিজ সার্কিট। তো সিরিজ সার্কিটে আমি এতটুকু বুঝতেছি এই রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাকট্যান্স যোগ হবে, কিন্তু যোগটা করতে গেলেও কি হতে হবে, এই যে এককটা এক হতে হবে, অর্থাৎ এর একক ওহম, এইটার এককটা ওহম করতে হবে। তো এর এককটা ওহম করতে গেলে এই বুদ্ধি কি জানো, এই বুদ্ধি হচ্ছে এই যে ইন্ডাক্টর জনিত বাধা, এই ইন্ডাক্টর যখন বাধা প্রকাশ করে সে বাধাটার নাম হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স যাকে প্রকাশ করা হয় এক্স এল দ্বারা। ওকে, এই যে এল এর যে বাধা, ওহমিক বাধা, তাকে প্রকাশ করা হয় এক্স এল দ্বারা, যাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। এই এক্স এল এর মানটা পেতে গেলে যে সূত্র লাগে সেটা হচ্ছে 2πfl, 2πfl। মূলত এই যে দেখো এখানে 2π কনস্ট্যান্ট মান, এই যে এফ, এই যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি এবং এল যে এখানে যে মানটা দেওয়া দেখবে সেই মানটা, এখান থেকে যে মানটা আসবে সেই মানটাই মূলত আসলে ওহম, যার একক হবে কি ওহম। ধরলাম যে এখানেও আসলো 10, এখানে কত আসলো 10। এখন দেখো এইটাও ওহম হয়ে গেছে, এইটাও ওহম হয়ে গেছে। এখন তুমি কি করতে পারবা, এটা যোগ করতে পারবা। এখন তুমি কি করতে পারবা, যোগ করতে পারবা। তো যোগ করতে পারবো, কিন্তু কি যোগ, ভেক্টরালি যোগ। তাহলে এখন আসি আমরা, তাহলে ভেক্টরালি যোগ আমরা এখন এখানে শিখবো। তাহলে আসি কোথায় করি, এখানে ধরো করি। তো এখন একটা জিনিস এখন এখান থেকে আমরা করব, এই যে ভেক্টরালি যে যোগ করবো, এই ভেক্টরালি যে যোগটা এখানে কিন্তু আমি যখন করেছিলাম ডিসি সার্কিটে যে R1 এবং R2 এই দুটা যখন আমি যোগ করেছিলাম, তো এটা আমি বলি সমতুল্য রেজিস্ট্যান্স বা মোট রেজিস্ট্যান্স। অর্থাৎ দুইটা বাধাকে যখন আমি একত্রিত করতেছি, হ্যাঁ 10 মিলে 20 হচ্ছে, তখন সেই বাধাটাকে বলতেছি আমি সমতুল্য বাধা। তাহলে এইবার রেজিস্ট্যান্স জনিত বাধা এবং ইন্ডাকট্যান্স জনিত বাধা, এর কাজও বাধা দেওয়া, এর কাজও বাধা দেওয়া। তাহলে এই দুই বাধাকে যখন আমি একত্রিত করব, তাহলে তার নাম কি হবে, তার নাম হয় এসে সার্কিটে ইম্পিডেন্স। কি হয়, ইম্পিডেন্স। ওকে, এর নাম হয় হচ্ছে ইম্পিডেন্স, ইম্পিডেন্স। ওকে, ইম্পিডেন্স হয়। এগুলো কেটে দেয়, এগুলোর কোনো কাজ নেই। আচ্ছা, তাহলে আমি কি লিখলাম, ইম্পিডেন্স, যাকে প্রকাশ করা হয় জেড দ্বারা। ওকে, তাহলে এই যে এরার দুইজন মিলে যে বাধা দিবে তাকে আমি কি দ্বারা প্রকাশ করব, জেড দ্বারা। তাহলে এই জেডটাকে আমি বলবো টোটাল যে এখানকার বাধা, যেটা আমি এখানে টোটাল রেজিস্ট্যান্সের প্রকাশ করি সেরকম টোটাল বাধা কি জেড। তাহলে এই টোটাল বাধাটাকে আমি যোগ করব কি, ভেক্টরালি যোগ করব। তাহলে এই ভেক্টরালি যোগ কয়ভাবে করা যায়, 4 ভাবে। তার মধ্যে আমরা 2 ভাবে সবসময় করবো, এক রেক্টেঙ্গুলারে প্রকাশ করব, আর এক কি পোলার, অর্থাৎ রেক্টেঙ্গুলার যোগ এবং পোলার যোগ বিয়োগ করব। তাহলে তোমরা একটা কথা মনে রাখবে, আর এবং এল, এই আর এবং এল সার্কিটে কিভাবে যোগ করতে হয় জানো, এইভাবে যোগ করতে হয়, একটু লক্ষ্য রাখো। মনে রাখবে এই যে রেজিস্ট্যান্স আছে না, রেজিস্ট্যান্সটা সবসময় এক্স এর সাথে ইন ফেজে থাকে। ওকে, ইন ফেজে থাকে আর। আর এই যে ইন্ডাক্টর আছে না, এই ইন্ডাক্টর যখন পিওর হয়, পিওর হলে এই রেজিস্ট্যান্সের সাথে 90 ডিগ্রি পজিটিভ দিকে থাকে, বুঝছো। এই যে পজিটিভ দিকে থাকে কি এক্স এল, যখন পিওর হয় ইন্ডাক্টর, যখন কি হয় পিওর হয় ভেক্টরালি। আর এই যে এটা যে উপরের দিকে গেলো 90 ডিগ্রি পজিটিভ দিকে, এটা প্রকাশ করে হচ্ছে অপারেটর জে। ওকে, তাহলে এদিকে কি ওয়াই এর মান কি বলতো, পজিটিভ, এদিকে কি এক্স এর মানও কি বল, পজিটিভ। তাহলে পজিটিভ যদি হয় তাহলে এটা রেক্টেঙ্গুলার যদি প্রকাশ হয় তাহলে কি হবে বলতো, তাহলে হবে কি আর, এটা যেহেতু এদিকে যেটা কি ঘড়ি কাটার বিপরীত দিকে কি হয়, ঘড়ি কাটার বিপরীত দিকে হয় প্লাস, তাহলে এই জন্যই প্লাস, প্লাস জে অফ কি হবে বলতো এক্স এর। ওকে, তাহলে এই যে এখন আমরা লিখতে পারবো কি, লিখতে পারবো আর এর মান হচ্ছে 10 প্লাস যে এই যে এক্স এর মান কত বাড়ছে ধরলাম 10, তাহলে এই হলো 10। এই হলো এই সার্কিটটার টোটাল বাধা কত, আর প্লাস জে এক্স এল। তাহলে 10 প্লাস জে 10, তাহলে এখানে টোটাল বাধা কত 10, এই জেড 10 প্লাস জে10। আর তোমাদের এক কথা একটা মানে এইভাবে মূলত আমি টোটাল বাধাকে আমি লিখতে পারি রেক্টেঙ্গুলার ফর্ম। আমি চাইলে কি করতে পারবো, এটাকে পোলার ফর্মে রূপ দিতে পারবো। ওকে, পোলার ফর্মে এখানে একটা মান আসবে, অ্যাঙ্গেল একটা মান আসবে। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল আমার ফাইনালি এখানকার টোটাল বাধার মানটা আমি কিভাবে বের করব। তাহলে প্রথম কাজ হবে ইন্ডাক্টর থাকলে সেটাকে এক্সএল বের করা। ইন্ডাক্টর থেকে কোথায় বের করা, এক্সএল বের করা। এক্সএল কি 2πfl। কেন এক্সএল বের করবো, কারণ এক্সএল একক হচ্ছে ওহম, রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। আমি এক্সএল না বের করা পর্যন্ত আমি এখানকার ইম্পিডেন্সের মানটা বের করতে পারবো না। তাহলে একটা ইম্পিডেন্স বের করতে কি লিখতে হবে, এরকম করে লিখতে হবে। ওকে, তাহলে আর প্লাস জে এক্সএল যদি আর এল হয়,
তাহলে এটা গেল আমার টোটাল জেড। তাহলে এগুলা তো আমি বুঝছি, তাই না? তাহলে এটা এখন আমরা মিশিয়ে দিলাম। তাহলে এখন আসি ঝটপট করে, হ্যাঁ, আজকে শুধু বেসিক নিয়ে আমাদের আলোচনা হবে। তাহলে আমি এই টোটাল বাধাটা পাইলাম সার্কিটে। আচ্ছা, তাহলে আমার এই সার্কিটে দেখো তো, আমার এই সার্কিটে কি ভির মানও জানা, আমার জেটের মানটাও আমি এখন পেয়ে গেছি, ওটা টোটাল বাধাটা আমি পেয়ে গেছি। তাহলে আমি কারেন্টের মান পাবো না? অবশ্যই পাবো। তাহলে আমি কি লিখবো মনে আছে? ডিসি সার্কিটে কি লিখতাম? ডিসি সার্কিটে লিখতাম কি আই ইকুয়াল ভি বাই আর টি লিখতাম না? তাহলে আর টি কি ছিল? ডিসি সার্কিটে মোট বাধা। তাহলে এসি সার্কিটে মোট বাধা কি বলতো? এসি সার্কিটে মোট বাধা হচ্ছে জেড। এই জন্য এখানকার আই বের করতে গেলে লিখবো ভি বাই জেড, অর্থাৎ এখানে ভির মান এখানে যেটা দেয়া থাকবে আর এই আমার জেটের মান। তাহলে এখান থেকে মূলত কার মান পাবো? আয়ের মান আমি পেয়ে যাব। ওকে, এখন আসি, এখন আমার আরেকটা জিনিস আমরা শিখবো। তাহলে এই যে এই আই কারেন্ট, হ্যাঁ, এই আই কারেন্ট কি? এটা সিরিজ সার্কিট না? তাহলে এই আই কারেন্ট এখান থেকে সুন্দর করে আসে, এখানে আসবে না? তার মানে আই রেজিস্ট্যান্সের মধ্য দিয়েও আই কারেন্ট প্রবাহিত হয়েছে, এক্সেল এর মধ্যে দিয়েও আই কারেন্ট প্রবাহিত হয়েছে। ওকে, তাহলে আমি এই রেজিস্ট্যান্সের মধ্যে যখন কারেন্ট প্রবাহিত হবে তখন কি একটা ভোল্টেজ গ্রুপ হবে না? তাহলে এই ভোল্টেজ গ্রুপের নাম কি দিলাম আমি? ভিআর। তাহলে সেমভাবে এখানেও, হ্যাঁ, এই যে ইন্ডাক্টর বা এক্সেল এর মধ্য দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে, হ্যাঁ, এই যে কারেন্টটা প্রবাহিত হবে, এই কারেন্টটা কারণে এখানে ভোল্টেজ গ্রুপ হবে না? তাহলে এই ভোল্টেজের নাম দিলাম আমি ভিএল। তাহলে এখন যে প্রশ্ন করে যে বাবা এবার ভিআর এর মানটা বার করো তো, বা ভিএল এর মানটা বের করো তো, তখন তুমি কি করবা? তখন আমি করবো নর্মালি ভোল্টেজ মানে কি এখানকার কারেন্ট, এখানকার বাধা। তাহলে আমি যখন ভিআর বের করব এই রেজিস্ট্যান্স, তখন কি লিখবো? এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট আই আর এখানকার বাধা কি আর। এই যে ভিআর চলে গেল। তবে এটা গেল এখানকার হিসাব। এবার আসি ভিএল। ভিএল যখন বের করবো তখন কি করব? তখন মাথার মধ্যে সবসময় রাখবো। তাহলে ভিএল কি? এখানকার কারেন্ট কি বলতো? এখানে কারেন্ট হচ্ছে আই, আর এখানকার বাধা কি? এখানকার বাধা হচ্ছে এক্স এল। ওকে, এখানকার বাধা কি? এখানকার বাধা হচ্ছে এক্স এল। এইভাবে আমি কি বের করব? ভিএল এর মানটা বের করব। তো এখন প্রশ্ন হতে পারে না এরকম যে এখানে ভিআর এর মানও দেওয়া আছে, ধরো যে উল্টা ভিআর এর মানে দিয়ে রাখছে, ভিএল এর মানও দিয়ে রাখছে, তোমাকে বের করতে বলছে যে টোটাল ভি, টোটাল ভি। না, এটা আসলে আপাতত দরকার নেই, এটা এসি সিরিজ সার্কিটে বেশি কাজে লাগে, আমাদের এগুলো প্রয়োজন হবে না। তাহলে এখন আসি, তাহলে আমরা দেখলাম যে নর্মালি একটা এটা কি সার্কিট ছিল? আর এল সার্কিট, একটা রেজিস্ট্যান্স, এটা কি ইন্ডাকট্যান্স। তো রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স থেকে আমরা ভিআর, ভিএল, মোট জেড, মোট আই কীভাবে বের করতে হয় সেগুলো কিন্তু আমরা একটু দেখলাম। তো তোমরা তো আসলে কেবল একাডেমিকে পড়াশোনা করতেছো, যার কারণে একেবারে বেসিক থেকে আমি এগুলো শিখাচ্ছি যাতে করে তোমাদের কোনো প্রবলেম না হয়। আচ্ছা, আপাতত তোমরা একটু বলো আমাকে যে এই ফিগারটা থেকে এই এখন পর্যন্ত যে আলোচনাটা হলো, কেন আমি এক্সেল এর মান বের করেছি, হ্যাঁ, তারপরে কেন আমি জেড বের করলাম, দেন জেড বের করার পরে আমি আই কীভাবে বের করলাম, আই পাওয়ার পরে ভিআর, ভিআর থেকে কি ভিএল, দেন এগুলো যে বের করলাম, এইটুকু ঘটনা তোমরা বুঝতে পারছো কিনা তোমরা একটু আমাকে জানাও। তাড়াতাড়ি তোমরা একটু জানাও। অলরেডি 10:30 বেজে গিয়েছে। আসলে 1 ঘন্টা ক্লাসে কিছুই হয় না, আর আমরা 10 মিনিট লেট করছি, সমস্যা নেই। সপ্তম পর্বে যারা আছো তাদেরকে 10 মিনিট পরে আমি শুরু করব, এটা একটু শেষ করি। হ্যাঁ, এফ এর মান এখানে শৈশব প্রশ্ন করছে যে এফ এর মানকে বসাইছেন। এই যে দেখো, আমি যখন এক্সেল এর মান আমি বের করছি তখন কিন্তু এফ লাগছে, কারণ এক্সেল ইকুয়াল কি লেখা যায়? 2πfl। হ্যাঁ, 2πfl, ওখানে কিন্তু আমি এফ এর মান বসাইছি। এফ এর মান শুধু এক্সেল এ লাগে এবং এক্সিতে লাগে। আচ্ছা, সকলে বুঝতে পারছে? এখানে মামুন কোশ্চিন করছে যে ভিএল ইকুয়াল ভি মাইনাস ভিআর, এটা কি হবে না? না, এটা হবে না, এভাবে হবে না মামুন, এগুলো আলাদা ভেক্টরালের যোগ, এগুলো আমি পরে আলোচনা করব। আপাতত এখানে করি, সংক্ষেপ করি, কারণ সময় খুব স্বল্পতা। তাহলে
আসলে এই আলোচনাগুলো তো এসে সিরিজ সার্কিটের কেন এগুলো কেন আমি আলোচনা করতেছি, কারণ হচ্ছে আমরা আসলে ওই এসি সিরিজ সার্কিটের বেসিক যে ইম্পিডেন্স, আরএল সার্কিটের ইম্পিডেন্স, আরসি সার্কিটের ইম্পিডেন্স, এগুলো আমরা আসলে ভুলে গেছি, অনেকেই ভুলে গেছে, তাদের জন্যই আসলে মূলত এগুলো আলোচনা। হ্যাঁ, তো এখন আসি, তো আমরা এটা দেখালাম কি আরএল সার্কিটে। এখন যদি এরকম হয় যে আরসি সার্কিট, তাহলে কি হবে, তাহলে এরকম হবে, তাই না? ফিগারটা এরকম হবে। একটু দেখো, এবার একটু তাড়াতাড়ি করব। হ্যাঁ, এবার একটু তাড়াতাড়ি করব। এটা হচ্ছে সি, এটা হচ্ছে আর, সবাই কিন্তু ভোল্টেজ বি, এখানে হচ্ছে আই। এবার আসো, এবার সেম ভাবে দেখো, এখানে রেজিস্ট্যান্স একক কি, ওহম, আর এই যে এখানে ক্যাপাসিটেন্স একক কি মনে আছে, ক্যাপাসিটেন্স একক হচ্ছে ফ্যারাড। ওকে, ক্যাপাসিটি একক কিন্তু কি ফ্যারাড, এই হচ্ছে ওহম হচ্ছে রেজিস্ট্যান্স, আর ক্যাপাসিটর কি ফ্যারাড। তাহলে আমি যদি এখানকার টোটাল বাধাটা বের করতে চাই, টোটাল বাধাকে আমরা কি বলি, এসি সার্কিটে ইম্পিডেন্স বলি। এই ইম্পিডেন্সের মানটা যদি আমি বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই কি ক্যাপাসিটিকে ফ্যারাডে রাখা যাবে না, কারণ ওহমের সাথে ওহমের যোগ বিয়োগ হবে, ওহমের সাথে ফ্যারাড হবে। এই জন্য ফ্যারাডকে আমি কি করবো, এই ক্যাপাসিটরকে আমি ওহমিক ভ্যালুতে নিয়ে যাব। তো এই ক্যাপাসিটরের ওহমিক ভ্যালুকে বলা হয় ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, হ্যাঁ, যাকে প্রকাশ করা হয় এক্সসি দ্বারা। এর মান পাওয়া যায় 1/2πfc, যেগুলো আমরা আসলে ফার্স্ট সার্কিট 1-এ শিখছি, তারপর আমি বারবার করে করাচ্ছি। তাহলে এই এক্সির মান কি বলতো, আমার যেটা আসলো সেটাকে আমি কি করলাম, ওহমিক ভ্যালুতে আমি পেয়ে গেলাম। তাহলে আমি সি থেকে কি পেলাম, এক্সি কিন্তু পেয়ে গেলাম। আমি যখনই এক্সি পেয়েছি তখনই কিন্তু আমি ইম্পিডেন্সের মানটা আমি পেয়ে যাব। আর এই ইম্পিডেন্সের মানটা আমি কীভাবে বের করবো বলো, এই যে জেড ইকুয়াল আর মাইনাস জে এক্সি, কেন এটা লিখলাম সেটা এখন আমরা এখানে দেখব। ওকে, তো এটা কি রেজিস্ট্যান্স সবসময় ইন ফেজে থাকে, কারণ এর মধ্যে কোনো বাধা থাকে না। আর এই যে রেজিস্ট্যান্সটা আমি বসালাম ভেক্টর ডায়াগ্রামে, বসার পরে হ্যাঁ, এই যে আমার ক্যাপাসিটর যদি পিওর হয় অবশ্যই সেটা 90 ডিগ্রি ল্যাগিংয়ে থাকবে বা পিছনে থাকবে, হ্যাঁ, ভোল্টেজ থেকে। তো তাহলে এখানে থাকবে কি বলতো, এক্সি। তো এই যে সে ঘড়ির কাঁটার দিকে হ্যাঁ আসলো 90 ডিগ্রি, যেটা আমার কি অপারেটর জে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তোমরা ভালো করে জানো যে আমি তো সবসময় কি এটাকে রেফারেন্স ধরে আমি অ্যাঙ্গেল চিন্তা করবো, যেহেতু এটাকে রেফারেন্স ধরে 90 ডিগ্রি সে কি ঘড়ি কাঁটা দিয়ে ঘুরছে, তাহলে এদিকে অ্যাঙ্গেলগুলো এদিকে ঘুরলে অ্যাঙ্গেলগুলো কি হয়, মাইনাস হয়। এই জন্য কি লিখছি যে মাইনাস জে এক্সি। ওকে, এই জন্যই মূলত আসলে আরসি সার্কিটে আর মাইনাস জে এক্সি লেখে। হ্যাঁ, আর মাইনাস জে, এখান থেকে সি থেকে কি পাইছি, এক্সি আমি পেয়ে গেছি। তাহলে আমার এই সার্কিটে আমি যখন টোটাল বাধা জেড পেলাম, তখন কি আমি আই বের করতে পারবো না? তাহলে আই ইকুয়াল কি হবে, সেমভাবে ভি, এই যে সরবরাহিত ভোল্টেজ ভি, আই এখানকার টোটাল বাধা কত, এই যে জেড। তাহলে পেয়ে গেলাম। তাহলে আই যখন আমি পেলাম তখন সেমভাবে আমি কি পাবো, ভি আরও পাবো। হ্যাঁ, এই যে এখান থেকে আমি কি পাবো, ভিসিও পেয়ে যাব। অর্থাৎ ভি আর ইকুয়াল হচ্ছে আই আর এবং ভিসি ইকুয়াল হচ্ছে আই এক্সি। ওকে, দেন আমরা কি করবো, সুন্দরভাবে ভি আর ভিসি দুটাই কি পেয়ে যাব। এই তো একটা এই স্বাভাবিক আরসি সার্কিট থেকে আমরা এইভাবেই মূলত আসলে মানগুলা পাবো। এটা গেল আমাদের আরসি সার্কিট। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সময় স্বল্পতায় তাই আরেকটা আছে যাতে আমরা শেষ করতে পারি, এই জন্য একটু তাড়াহুড়ো করতেছি। আশা করি তোমরা আসলে একটু বুঝতে পারছো, কারণ এরপরে 7ম পর্বে ক্লাস আছে। এখন আমরা দেখব আরএলসি সার্কিট। হ্যাঁ, আর এল সি সিরিজ সার্কিট। মূলত আসলে এগুলো সিরিজ সার্কিট আমি অঙ্কন করতেছি। ওকে, কারণ কি এই বেসিক জিনিসগুলা আমার লাগবে যখন আমি প্যারালাল সার্কিট করব। তখন যদি আমি সিরিজটাই না বুঝি তাহলে আমি প্যারালাল কীভাবে করবো। এই জন্য আমি জাস্ট ওগুলো আলোচনা করে আসতেছি যাতে করে আমার প্যারালাল জিনিসগুলো আসলে বুঝতে পারি। তোমরা বুঝতে পারবে কেন আমি এগুলো শিখাচ্ছি। যখন আমরা ম্যাথে যাব বা মেইন টার্মে যাব এই অধ্যায়ে, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে। আসি তাহলে এবার কি করছি, আর এল সি তিনটাই করছি। হ্যাঁ, একটা সার্কিটে আর থাকবে, এল থাকতে পারে, সিও থাকতে পারে। হ্যাঁ,
তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা করব এখানে কি এল থাকবে, এখানে সি থাকবে, এখানে কি থাকবে আর থাকবে। তাহলে প্রথম কাজ হবে কি, এটা যদি আমি টোটাল বাধাটা আমি বের করতে চাই এই সার্কিটের, হ্যাঁ এইটুকুর বাধা যে টোটাল বের করতে চাই, তাহলে প্রথম কাজ হবে কি করা, এই এল থেকে এক্সএল বের করা। প্রথম কাজ হবে আমার এল থেকে এক্সএল বের করা এবং সি থেকে কি বের করা, এক্সি বের করা, যেটা আমরা কিন্তু শিখে গিয়েছি। তাহলে এখান থেকে মূলত টোটাল বাধাটা আমি কিভাবে বের করব, আমরা কিন্তু সবসময় লিখি কি, এইটা লিখি। তাহলে এল থেকে কি করবো, এক্সএল, তাহলে কি এক্সএল ইকুয়াল কি, তাহলে 2 পাই এফএল, এটা আমরা জানি। তাহলে কি আসবে, বাধা আসবে ওহম। সেমভাবে এক্স ইকুয়াল কি জানি, 2 পাই এক্স ইকুয়াল জানি কি 1/2 পাই এফসি। তাহলে এই যে আমার এলটাও কি চলে গেল এক্সএলে, এই সিটা চলে গেল কোথায়, এক্সিতে। এখন এখান থেকে টোটাল বাধা আমি জেড, এটা আমি কিভাবে পাবো, এটা পেতে গেলে আমাদের একেবারে কনস্ট্যান্ট যে ফিগারটা, এটা আমরা সব সময় আমরা করি। সেটা হচ্ছে কি, ধরলাম এতটুকু হচ্ছে আমার আর, ওকে, আর ধরলাম যে হচ্ছে এতটুকু আমার এক্সেলটা আমি বড় করে দিলাম। হ্যাঁ, সবসময় এক্সেলটা আমি এখানে এই ফিগারটা বের করার জন্য আসলে সবসময় করি। ধরলাম এতটুকু হচ্ছে আমার এক্সি। তো এদের মধ্যে আসলে এরা পরস্পর 90 দেখো, পরস্পর দেখো এই একেবারে বিপরীত, 180 ডিগ্রি বিপরীত। হ্যাঁ, এক্সেল যদি আমি এদিকে আটকে তাহলে এক্সি কি নিচে দিকে, কেন সেটা আমরা জানি, পিওর ইন্ডাকটিভ সার্কিট সবসময় রেজিস্ট্যান্সের সাথে ঘড়ি কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি আর এক্সি হচ্ছে ঘড়ি কাঁটার দিকে 90 ডিগ্রি। তো এইটুকু আমি কি করে দেবো, বাদ দিয়ে দেবো। ধরলাম এই যে এইটুকুর মান এইটুকু আমি কি করে দিলাম, বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এইটা এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে এক্সএল মাইনাস এক্সি, আমি এক্সি কি করে দিলাম, বাদ করে দিলাম। তাহলে এখানে কি, এটা কি ঘড়ি কাঁটার দিকে না, তাহলে ঘড়ি কাঁটার যদি দিকে হয় তাহলে ফাইনাল তাহলে কি হবে বলো, তাহলে এখানে কি প্লাস জে হবে না, প্লাস জে হবে। তাহলে এটা আমি ফাইনালি আমি কি করবো, এই যে আর এর মানটা নিব, তাহলে অর্থাৎ জেড ইকুয়াল আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি। হ্যাঁ, এখান থেকে আমি সবসময় এই সূত্রটা অলওয়েজ মনে রাখবো, এটা অলওয়েজ আমরা এটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না, এটা সবসময় আমরা মনে রাখবো যে এই আরএলসি সার্কিটে আমরা যখন টোটাল বাধা লিখবো তখন জেড ইকুয়াল কি লিখবো, আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি, এটা অলওয়েজ টাইম থাকবে। ওকে, আর প্লাস জে এক্সএল মাইনাস কি এক্সি। আর এই টোটাল বাধাকে আমরা যেটা লিখি যে আর প্লাস জে, এই টোটাল বাধাকে আমি এক্স দ্বারা প্রকাশ করতে পারি, তাহলে আর প্লাস জে এক্স, আর এক্স ইকুয়াল আবার কি লিখতে পারি, এইটা লিখতে পারি এক্সএল মাইনাস এক্সি। তাহলে এখান থেকে আমি যখন টোটাল জেড পাবো তখন কি আমি আইও বের করতে পারবো নর্মালি, তাহলে আই ইকুয়াল তখন কি লিখবো, এই সার্কিটে আই ইকুয়াল সেমভাবে ভি বাই জেড। তাহলে এই যে তোমাদের আজকের এই ক্লাসে আমি যে জিনিসটা শিখালাম যে এই যে প্রকাশ মাধ্যমগুলো, এগুলো কিন্তু বারবার একটাই প্রকাশ মাধ্যম, যে এগুলা কি সব রেক্ট্যাঙ্গুলার ফর্মে প্রকাশ আমি করতেছি। তাহলে আমাদের এই যে যোগ বিয়োগ, আমি যে এখানে টোটাল যে বাধাটা আমি জেড ইকুয়াল লিখলাম, তাহলে কিন্তু আমি আর প্লাস এল প্লাস কিন্তু সি কিন্তু করি নাই, এখানে আর প্লাস একটা অপারেটর কি আছে জে, তারপরে কি লিখছি এক্সএল মাইনাস এক্সি। এই যে টোটাল সমীকরণ, এই টোটাল মাধ্যমটাই কি মাধ্যম, একটা জটিল মাধ্যম, যা আমরা কি করতেছি, এই ফর্মটাকে আমি বলতেছি রেক্ট্যাঙ্গুলার ফর্ম। এই জন্যই মূলত আমি প্রথমে ভেক্টর রাশি আমি শিখাইছি, কেন ভেক্টর রাশি জিনিসটা কি, এবং এইটা ইলেকট্রিক্যালি প্রকাশের মাধ্যম, চারটা রেক্ট্যাঙ্গুলার, পোলার, এক্সপোনেনশিয়াল, ত্রিগোনোমেট্রিক। তার মধ্যে আমাদের সবসময় লাগে এই রেক্ট্যাঙ্গুলার ফর্ম এবং পোলার ফর্ম, যেগুলো আমরা ক্যালকুলেটরে একবারেই করব। তো তোমাদের আজকের ক্লাসের যে টপিকটা ছিল, এবং এই টপিকের সাথে আজকে আসলে ওর কাছেই আমি যেতে পারিনি, তবে আমরা নেক্সট ক্লাস করতে গেলে যে কতটা আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট সেটা আমরা দেখতে পাবো। কেননা আমাদের একটি এসি সার্কিটে আমাদের বাধা কয় ধরনের থাকে, সেই বাধাগুলো থেকে কিভাবে টোটাল বাধা ইম্পিডেন্স বের করতে হয়, সেখানে কেনই বা আমি এই প্রকাশ মাধ্যমগুলো এইভাবে লিখতে হয়, হ্যাঁ এই জিনিসগুলো কিভাবে আসলো, কেন আসলো, সেগুলো আজকে যা শিখলাম। হ্যাঁ, তারপরে আমি ফাইনাল জায়গায় যাব যে একটা এসি সার্কিট কিভাবে প্যারালাল হতে পারে, আইএলসি সার্কিট কীভাবে প্যারালাল হতে পারে, প্যারালাল সংযোগ দিয়ে সেখানে কিভাবে আমি কারেন্ট বের করব, সেখান থেকে কীভাবে আমি শাখা কারেন্ট বের করব, শাখা ভোল্টেজ বের করব, কীভাবে পাওয়ার বের করব, সবগুলোতে আমরা আসব। কিন্তু আসার আগে আমাদের জানা সবচেয়ে জরুরি ছিল যে এখানে
মূলত ইম্পিডেন্স জিনিসটা কি, রেজিস্ট্যান্স কি, ইন্ডাকটেন্স কি, ক্যাপাসিটেন্স কি, এবং ইন্ডাকটেন্স থেকে কেন এক্সএল বের করলাম, সি থেকে কেন এক্সসি বের করলাম, এই জিনিসগুলো কেন বের করলাম সেগুলো আমি অলরেডি বলে দিয়েছি। তাহলে এই জিনিসগুলো যদি আমি আজকে আলোচনা না করতাম, তাহলে নেক্সট ক্লাসে আমি যদি ডাইরেক্ট চলে যেতাম যে এইটা প্যারালাল সার্কিট, এখানে ইম্পিডেন্স Z1, এই শাখার ইম্পিডেন্স Z2, তারপর আমি কাজ করতাম, তখন তোমাদের যারা খুব ভালো স্টুডেন্ট, যারা রেগুলার পড়াশোনা করে তারাই শুধু বুঝতো, কিন্তু যারা কিছুই বুঝে না তাদের কাছে মাথার উপর দিয়ে চলে যেত। তা আমি আশা করি তোমরা যারা কষ্ট করে এই অনলাইনে ক্লাস করতেছো রাত ভরে, তারা যাতে বৃথা না যায় তাদের জন্য একেবারে বেসিক থেকে আমি আলোচনা করতেছি। এগুলো মূলত আসলে এসি সার্কিট 1 শেষ অধ্যায় আর সিরিজ সার্কিটের এগুলো আলোচনা, এগুলো একেবারে বেসিক আলোচনা। তো আমরা ওই যে অনেকে বলছে ভুলে গিয়েছি, অনেকে সার্কিট 1 ভালো করে পড়তে পারেনি, ফাঁকিবাজি করছে, তাদের জন্যই মূলত আজকের ক্লাসটা। তো তোমরা যারা অনেক ভালো বুঝো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই বিরক্তিকর হয়তো হতে পারে, কিন্তু আমি আশা করি তোমাদের কেউ একেবারে তোমাদের বিফলে যাবে না। এখানে অনেক কিছু বেসিক আমি আলোচনা করেছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা মূল আলোচনায় যাব, এই অধ্যায়ের যে মূল আলোচনা সেটা আমরা নেক্সট ক্লাসে যাব। তোমরা শুধুমাত্র ধৈর্য সহকারে জানবে। তো একটু বলো যে আজকের ক্লাসে তোমরা কে কে লাভবান হইলা, তোমরা কি উপকৃত হয়েছো? তোমাদের সার্কিট 1 যারা সার্কিট 1 যারা ম্যাচিং কি বলবো যে করেনি, ভালোভাবে ফাঁকিবাজি করছে, তাদের কিন্তু আজকে দিনটা ছিল। আর যারা ফাঁকিবাজি করে নাই তাদের কাছে হয়তো আজকে ক্লাসটা একটু বিরক্তিকর ছিল। তবে ইনশাল্লাহ তোমরা নেক্সট ক্লাসে উপকৃত হবে এবং মেইন আলোচনায় আমরা যাব। তো আশা করি তোমরা নেক্সট ক্লাসে মেইন মজাটা পাবে, কারণ আমাদের এই সার্কিট 2 বইয়ের মূলত আমাদের প্যারালাল সার্কিট নিয়ে আমরা আসলে আলোচনা করব। তো প্যারালাল সার্কিট করতে গেলে যে জিনিসগুলো আসলে একেবারে চোখের সামনে চলে আসতো, সেই জিনিসগুলো আসলে হঠাৎ করে আসলে আমরা মাথার উপর দিয়ে চলে যেত। এই জন্যই মূলত আজকে বেসিক জিনিসগুলো আমি আলোচনা করেছি, যাতে করে পরবর্তী ক্লাসে আমি এই জিনিসগুলো যদি চোখের সামনে নিয়ে আসে তোমাদের ডিরেক্টলি, যাতে করে তোমাদের মাথার উপর দিয়ে না যায়, তার জন্য। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আজকে তোমাদের সাথে ক্লাস এখানেই বিরতি। তো তোমরা যারা 3য় সেমিস্টারে আসছো, তো তোমরা এখন ক্লাস থেকে ইতি টানে নাও। সকলে ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আর তোমরা যেহেতু 10 মিনিট লেটে শুরু করেছিলাম, এই জন্য আজকে তারপরও 5 মিনিট বেশি ক্লাস নিয়ে ফেলেছি। তো 7ম পর্বের হয়তো অনেক অপেক্ষা করতেছে। তো ঠিক আছে, নেক্সট ক্লাসে অবশ্যই সকলের উপস্থিতি কামনা করতেছি, আজকে যারা ক্লাস করছে অ্যাটলিস্ট। আর নেক্সট ক্লাসে তোমাদের ফ্রেন্ডরা যারা ক্লাস অ্যাটেন্ড করেনি তাদেরকে জানাবে, যাদেরকে নেক্সট ক্লাস অ্যাটেন্ড করে। আর অনেকে বলতেছো যে নেক্সট ক্লাস কবে, আমার রুটিন দেওয়া আছে গ্রুপে, রুটিন যা দেওয়া আছে সেই অনুযায়ী ক্লাস হবে। তো তোমরা অবশ্যই রুটিনটা ফলো করবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আমি শেষ করতেছি।